কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, দিব্য দৃষ্টি। গোপাল আর গোপালের গিন্নি কিছুদিনের জন্য বাইরে ভ্রমণ করতে যায়। গোপাল বলে, গিন্নি, কৃষ্ণনগরটাকে ছেড়ে এসে এখন যেন অনেক শান্তিতে একটু ঘুরে বেড়াচ্ছি। গিন্নি বলে, হ্যাঁ তাও তো ঠিক বলেছ, কিন্তু ওইদিকে যে কি হচ্ছে কি জানি। গোপাল বলে, ওইদিকে মানে? গিন্নি বলে, কৃষ্ণনগরে। তোমার কৃষ্ণনগরে যে কি হচ্ছে কি জানি। গোপাল বলে, ছাড়ো তো গিন্নি, কয়েকদিনের জন্য ঘুরতে এসছি, একটু মন শান্তি করে তীর্থ করে যাব, বুঝলে? ওইদিকে গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক বলেছ, কয়েকদিনের জন্য ঘুরতে এসছি যখন একটু ভালোভাবেই ঘুরে যাব। ওদিকে গোপালের গিন্নি বলে তারপর যে, আচ্ছা এবার চলো সরাইখানায় যাই। গোপাল বলে, গিন্নি তুমি যাও, আমি এই প্রাকৃতিক মনোরম দৃশ্য আর এই সুন্দর হাওয়া একটু উপভোগ করি। তারপর গোপালের গিন্নি সরাইখানায় চলে যায়। গোপাল ওই স্নিগ্ধ বাতাসে চোখ বন্ধ করে হাওয়া খাচ্ছিল। হঠাৎ করে এক পণ্ডিত মশাই এসে বলে, আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু জ্ঞানী ব্যক্তি মনে হচ্ছে। গোপাল বলে, আচ্ছা মশাই, আপনি কে, আর আপনি কি করে বুঝলেন যে আমি জ্ঞানী ব্যক্তি? পণ্ডিত মশাইটা তখন বলে, আপনি ধীর স্থির কথা বলেন, কম কথা বলেন, আর একা থাকতে পছন্দ করেন। গোপাল বলে, আসলে আমি অত বেশি কথা বলা পছন্দ করি না, আমার একটু ধীর স্থিরে কথা বলাটাই ভালো লাগে। ওদিকে উনি বলেন যে, আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন, আপনি যাবেন আমার সাথে, আপনাকে একটা জিনিস দেখাবো। গোপাল মনে মনে ভাবে, কি রে বাবা, লোকটা হঠাৎ করে আমাকে ওনার বাড়িতে যেতে বলছে কেন? ওদিকে ওই পণ্ডিত বলে, কি আপনি ভাবছেন তো আমি আপনাকে যেতে বলছি কেন? গোপাল বলে, এই রে, উনি তো মনের কথা সব বুঝে যাচ্ছে। অমনি পণ্ডিত মশাই বলে, কি এটাও ভাবছেন তো যে আমি আপনার মনের কথা বুঝে যাচ্ছি? গোপাল বলে, বেশ বেশ, আর আপনাকে কিছু বলতে হবে না, আমি বুঝে নিয়েছি, আমি আপনার সাথে যাব, কিন্তু একটু তো বলুন ব্যাপারটা কি? ওদিকে ওই পণ্ডিত মশাই বলে, আসলে আমার মাথার ওপরে এই বিদ্যার বোঝাটাকে আমি নামাতে চাইছি, তাই। গোপাল বলে, বিদ্যা বুদ্ধির মতো বোঝাকে আপনি নামিয়ে দিতে চাইছেন কেন? বলে, আসলে আমি একা মানুষ তো, আমার তো সংসার বলে কিছু নেই, তাই ভাবছি বৃদ্ধ হয়ে যাচ্ছি, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একটু হিমালয়ে গিয়ে তপস্যা করব। তাই ভাবছি আমার এই বিদ্যের বোঝাটাকে যদি ভালো কোনো ব্যক্তি দেখতে পাই তাহলে দিয়ে দেব। তাই তোমার মতো ওই বুদ্ধিমান ব্যক্তিকে দেখতে পেয়ে তাই ভাবলাম তোমাকে দেওয়াটাই ঠিক হবে, তাহলে তুমি চলো আমার সাথে। গোপাল তখন উনার সাথে উনার বাড়ি যায়। উনি তখন একটা বই বের করে নিয়ে এসে বলে, তাহলে এই বইটা ধরে তুমি বলো, আজ থেকে এই বিদ্যে হলো আমার। অমনি গোপাল ওই বইটাকে ধরে বলে, আজ থেকে এই বিদ্যাগুলো হলো আমার। অমনি ওই লোকটা বলে, তাহলে আজ থেকে বিদ্যাগুলো হলো তোমার, বলে লোকটা ওখান থেকে হঠাৎ করে কোথায় চলে যায়। গোপাল বলে, এই রে কি মুশকিল, উনি আবার কোথায় চলে গেল? ওদিকে রাজামশাই, গোপাল আসছে না, কয়েকদিন ছুটি নিয়েছে দেখে রাজামশাই বলে, মোটেই ভালো লাগছে না, গোপাল নেই, যেন মনে হচ্ছে রান্নাতে নুন নেই, পায়েসে চিনি নেই। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবে, উফ, রাজামশাইয়ের শুধু আদিক্ষেতা, গোপাল 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 ছাড়া কিছুই জানে না। উফ, এই সুযোগে রাজামশাইকে একটা শাস্তি দিতেই হবে, এমন করে ফন্দি আটিয়ে রাজামশাইকে জব্দ করলেই ভালো হবে। ওদিকে রাজামশাই বারবার বলতে থাকে, গোপাল যে কবে আসবে কে জানে। ওদিকে পণ্ডিত মশাইরা বলে, রাজামশাই, গোপাল এখন গেছে বেড়াতে, এখন ভ্রমণ করুক, তারপর তো আসবে। ওদিকে গোপালের গিন্নি সরাইখানা থেকে বসে বসে ভাবে যে, কোথায় গেল রে মানুষটা, এতক্ষণ পর্যন্ত তো এলো না।
তারপর গোপাল এসে উপস্থিত। গোপাল আসতে গোপালের গিন্নি বলে, এ কি গো, তোমাকে যে আমি একবার ওই পুকুর পাড়ে গিয়ে খুঁজে এলাম, তোমাকে তো দেখতে পেলাম না, তুমি কোথায় গেছিলে? ওদিকে গোপাল বলে, এই যে গিন্নি, আমি এই পণ্ডিত মশাই একজন আমাকে এই বইটা দিল আর বলল আমার মধ্যে নাকি দিব্য দৃষ্টি থাকবে। বলে, তাই নাকি গো? বলে, হ্যাঁ গো গিন্নি, গিন্নি দেখো, ওই যে মেয়েটা যেন জলে পড়ে গেল, আবার ও বেঁচে গেছে, ওর মা আবার হাত থেকে পড়ে গেল গো গিন্নি। অমনি গোপালের গিন্নি বলে, কি বলছো তুমি? কোন মেয়েটা পড়ে গেল? বলে, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলাম একটা মেয়ে নদীর জলে পড়ে গেল, তার মা আবার কোল থেকে, তারপর আবার বেঁচে গেল। সঙ্গে সঙ্গে পথ দিয়ে দুটো মানুষ যাচ্ছিল। ওর স্বামী স্ত্রী হঠাৎ করে এই কথা শুনতে পেয়ে বলে, এ কি রে বাবা, লোকটা পাগল আছে নাকি, এ কি কথা বলছে? ওই কথা বলে ওর দুজনে বলে, চল চল, লোকটা কি আবোল তাবোল বলে, আমরা আমাদের কাজে যাই। ওই লোক দুজন চলে যায়। তারপর হঠাৎ করে ওই মাঝপথে উল্টো দিক থেকে দুটো মানুষ গল্প করতে করতে আসে। ওরা আলোচনা করতে থাকে, রাখে হরি মারে কে, তার জীবন বাঁচার ছিল তাই বাচ্চা মেয়েটা বেঁচে গেল মা আবার কোল থেকে। অমনি এই লোক দুজন জিজ্ঞেস করে, কে গো, কে বেঁচে গেল? বলে, ভাই ওই এক্ষুনি না একজন বাবা মার কোল থেকে একটা মেয়ে নদীর জলে পড়ে যাচ্ছিল, তারপর ওকে বাঁচিয়ে নেওয়া হয়। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ওর স্বামী স্ত্রী দুজন ছুটতে ছুটতে গোপালের কাছে আবার আসে। ওদিকে ওই বাকি দুজন লোক বলে, কি ব্যাপার হলো, ওর দুজন চলে গেল, দেখি তো কোথায় গেল। উনারও পেছন পেছন আসে। তারপর এসে গোপাল কাছে এসে জিজ্ঞেস করে, বলে, বাবা আপনার তো দিব্য দৃষ্টি দিয়ে আপনি সত্যি কথাই বলেছেন, আপনি বলুন না আমাদের ভবিষ্যতে কি লেখা আছে? গোপাল তখন বলে, আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখলাম তোর মেয়ের বিয়ে সামনেই। ওই শুনে অন্যজনরা জিজ্ঞেস করে, আমাদের দিব্য দৃষ্টিতে কি আছে বাবা, আপনি বলুন। গোপাল বলে, বলবো বলবো, আমাকে এখন তোমরা বিশ্রাম করতে দাও, আমি পরে বলবো। গোপালের গিন্নি বলে, এ কি গো, তুমি কি ত্রিকালজ্ঞ হয়ে গেলে নাকি? সকলে এসে তোমাকে জিজ্ঞেস করছে, তুমি কি করে বলতে পারছো এই সমস্ত কথা? বলে, গিন্নি তুমি একটু শান্ত হও, আমি তোমায় পরে বলছি। তারপর ওই লোকজনরা চলে যায়। গোপাল তারপর বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম নিতে নিতে গোপাল আচমকা আবার উঠে বলে, গিন্নি ওঠো ওঠো, তাড়াতাড়ি করে জিনিসপত্র গোছাও, রাজামশাইয়ের মহা বিপদ, আমি যে দিব্য দৃষ্টিতে দেখলাম। এই কথা শুনে গিন্নি বলে, তাই নাকি, তুমি দিব্য দৃষ্টিতে দেখলে রাজামশাইয়ের বিপদ? বলে, হ্যাঁ গিন্নি, চলো সমস্ত কিছু গুছিয়ে নাও, আমরা বেরিয়ে পড়বো কাল সকাল হলে। পরের দিন সকাল হতেই ওদিকে বটাঘটাকে গিয়ে মন্ত্রী মশাই বলে যে, এই বটাঘটা শোন, এই সময় গোপাল নেই, আমরা রাজামশাইকে এমনভাবে জব্দ করব, রাজামশাই তাহলে বুঝতে পারবে সবসময় গোপাল গোপাল করা। ওরা বলে, বেশ মন্ত্রী মশাই, তাহলে ভালো করে একটা পরিকল্পনা করুন। হঠাৎ করে এদিকে গোপাল আবার আচমকা ঘুম থেকে উঠে বলে, গিন্নি আমি আবার এক দিব্য দৃষ্টিতে দেখলাম রাজামশাই মহাবিপদ, বটাঘটা ওখানে ওই যে মন্ত্রী মশাই সঙ্গে সমস্ত আলোচনা করছে, রাজামশাইয়ের বিপদ ডেকে আনছে গিন্নি। গিন্নি বলে, আমি তো জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, কিন্তু বেরাবে কি করে? ওই যে পাড়া গ্রামের লোকজন তো পুরো আমাদের বাড়ির চতুর্দিকে ঘিরে রয়েছে। গোপাল বলে, গিন্নি দাঁড়াও, একটা তো উপায় বের করতেই হবে। তারপর দরজা খুলে বাইরে বেরোতেই সকলেই বলে, বাবা আপনি আমার ভবিষ্যৎ বলে দেন ত্রিকালজ্ঞ বাবা। কেউ বলে, ত্রিকালজ্ঞ বাবা আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না ত্রিকালজ্ঞ বাবা। গোপাল তখন বুদ্ধি করে বলে, বেশ বেশ, আমি আপনাদের সকলের ভবিষ্যৎবাণী বলে দেব, তার জন্য আমাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও, আমাকে একটু ভাবতে দাও, তারপর তোমরা এসো। ওরা সকলে তখন বলে, চল চল আমরা চলে যাই, এখন চল, আমরা এখন থাকবো না, ত্রিকালজ্ঞ বাবা একটু বিশ্রাম নিই, পরে আমরা আসবো। তারপর পাড়ার লোকেরা চলে যায়। ওই সুযোগে গোপাল গিন্নিকে নিয়ে পুটলা পুটলি বেঁধে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। তারপর কৃষ্ণনগরে এসে পৌঁছায়। হঠাৎ করে রাস্তার মধ্যে বটাঘটার সাথে দেখা হয়।
গোপাল বলে, কি রে বটা ঘটা, আমি নেই এই সুযোগে সাপের 5 পা দেখেছিস তাই না? বটা ঘটা বলে, কেন গোপাল দাদা এইরূপ করে বললে যে? গোপাল বলে, বলবো না? তুই মন্ত্রী মশাই সকলে মিলে আলোচনা করছিস রাজা মশাইকে কি করে বিপদে ফেলা যায়। হ্যাঁ, তোরা ভাবছিস যে আমি কিছু জানি না? আমি সব জানতে পারছি। ওদিকে গোপালের গিন্নি বলে, জানো তোমরা, তোমাদের গোপাল দাদা এমনি ফিরে আসেনি, উনি ত্রিকালজ্ঞ হয়ে এসছেন। ওদিকে ঘটা বলে, ত্রিকালজ্ঞ? শুধু মিথ্যে কথা বলা। ওদিকে গোপাল বলে, কি ঘটা, এইটা মনে মনে ভাবছিস তো ত্রিকালজ্ঞ শুধু মিথ্যে কথা বলা? বলে, হে তো, এই কথাটা তো আমি এক্ষুনি ভাবছি না, গোপাল দাদা তো ঠিক কথা বলে দিল। শোন, যা তাড়াতাড়ি করে, তোদের বাড়ির চাল ভেঙে গেছে দেখবি যা। সঙ্গে মন্ত্রী মশাই যখনই তার ঘর থেকে বেরোবে সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে যাবে। বটা ঘটা বলে, কি বলে রে গোপাল দাদা? এদিকে গোপালের গিনি বলে, যাও যাও, গিয়ে দেখো গিয়ে তোমাদের বাড়ির চাল ঠিক আছে কিনা। বটা ঘটা যখন এসে দেখে, হ্যাঁ, বাড়ির চাল তো ভেঙে গেছে। ওরা তখন বলে, এ কি রে, গোপাল দাদা কি সত্যি সত্যি ত্রিকালজ্ঞ হয়ে গেল নাকি রে? চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দি, আবার মন্ত্রী মশাই গর্তে পড়ে যাবেন বলেছেন, ওই সুযোগে মন্ত্রী মশাইকে কিছু সাহায্যও চাইবো বাড়ির চালটা সারানোর জন্য। তারপর মন্ত্রী মশাইয়ের বাড়ি যায়। মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়ে মন্ত্রী মশাইকে ডাক থাকে, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। ওদিকে মন্ত্রী মশাই নাক ডেকে ডেকে ঘুমোচ্ছিল। মন্ত্রী মশাই গিন্নি এসে বলে, এই যে ওঠো না, তোমাকে বটা ঘটারা এসে ডাকছে গো। বটা ঘটা বাইরের থেকে বলে, মন্ত্রী মশাই উঠুন উঠুন, বিপদ হয়ে গেছে আমাদের যে, আর গোপাল দাদা যে চলে এসছে গো। হঠাৎ করে মন্ত্রী মশাই ঘুম ভেঙে বলে, কি বলিস রে, গোপাল ফিরে চলে এসছে অত তাড়াতাড়ি করে? মন্ত্রী মশাই জানেন গোপাল দাদা ত্রিকালজ্ঞ হয়ে এসছে, উনি দিব্য দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে পাচ্ছে আর সমস্ত কিছু সঠিক কথা বলে দিচ্ছে। জানেন, দিব্য দৃষ্টি দিয়ে আমাদের বাড়ির চাল ভেঙে দিয়ে গেছে বলে দিয়েছে, এমনকি বলেছে যে আপনি ঘর থেকে বেরোলেই গর্তে পড়ে যাবেন। মন্ত্রী মশাই বলে, দূর, তোরা চুপ কর তো, দিব্য দৃষ্টি পেয়েছে, এতদিন পর্যন্ত জ্যোতিষী মশাই পেল না, গোপাল পেয়ে যাবে। এইসব বুঝলু কি বুঝলি, এইসব বাদ দে তো, ছাড়, এগুলোর প্রতি গুরুত্বই দিস না। ওদিকে রাজসভা শুরু হতে গোপাল রাজসভায় এসে পৌঁছায়। রাজা মশাই বলে, গোপাল, এই কি ব্যাপার, তুমি চলে এলে যে এত তাড়াতাড়ি করে? গোপাল বলে, রাজা মশাই কি করব বলুন, কৃষ্ণনগর তো আমার পিছু ছাড়ছে না, 24টা ঘন্টা আমি কৃষ্ণনগর আমার মাথায় ঘুরছে। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখলাম আপনার মহা বিপদ। বটা ঘটা মন্ত্রী মিলে 3 জনে মিলে যুক্তি করেছে আপনাকে বিপদে ফেলার জন্য। রাজা মশাই বলে, কি কথা বলছো গোপাল? গোপাল বলে, হে রাজা মশাই, সত্যি আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি রাজা মশাই, এমনকি এটাও দেখেছি যে মন্ত্রী মশাই বাড়ি থেকে বেরোলেই গর্তের মধ্যে পড়ে যাবে। ওদিকে রাজসভার সকল সদস্যরা বলে, এ কি কথা বলছে গোপাল? জ্যোতিষী মশাই বলে যে রাজা মশাই, অতদিন ধরে আমি জ্যোতিষ শাস্ত্র গণনা করে যাচ্ছি, আমি কোনো ত্রিকালজ্ঞ হতে পারলাম না, দিব্য দৃষ্টি পেলাম না, আর গোপালই দিব্য দৃষ্টি পেয়ে গেল। গোপাল বলে, রাজা মশাই আমি মিথ্যে কথা বলছি না, জ্যোতিষী মশাইয়ের বাড়িতেও আত্মীয় এসছেন। সঙ্গে সঙ্গে প্রহরী এসে বলে, রাজামশাই মন্ত্রী মশাই গর্তের মধ্যে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছেন। রাজামশাই বলে, এ কি গোপাল, তুমি তো একদম ঠিক কথা বলেছিলে। হঠাৎ করে গুলটে পুটি ন্যাপলারাও আসে। ওরা এসে বলে যে, দাদু, এই যে জ্যোতিষ দাদু, তোমার বাড়িতে আত্মীয় এসছে, তোমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে বললো। এই সমস্ত কথা শুনে রাজসভার সকল সদস্য, এমনকি রাজামশাই, সকলেই অবাক হয়ে যান। সকলেই তখন বিশ্বাস করেন যে হ্যাঁ, গোপালের মধ্যে দিব্য দৃষ্টি রয়েছে।
রাজামশাই বলে, বেশ বেশ গোপাল, বুঝেছি তোমার মধ্যে সত্যি দিব্য দৃষ্টি আছে। গোপাল চলো দেখি মন্ত্রী এখন কেমন আছে। তারপর সকলে মিলে রাস্তা দিয়ে মন্ত্রী মশাইকে দেখতে যায়। ওদিকে জ্যোতিষী মশাই বলে, গোপাল তোমার ওই টিকালজ্ঞ যে জ্ঞানটা তুমি আমায় দেবে গোপাল? গোপাল বলে, বেশ দেব, আগে চলুন মন্ত্রী মশাইকে দেখে আসি। ওদিকে পথে যাওয়ার সময় রাজজ্যোতিষী মনে মনে ভাবে, আমি যদি এই দিব্য দৃষ্টির জ্ঞানটা পেয়ে যাই তাহলে আমি কাউকেই মানব না, আমি হয়ে যাব সেরা। ওদিকে গোপাল মনে মনে ভাবে যে জ্যোতিষী মশাই তো বেশ লোক, কিছুতেই তো জ্যোতিষী মশাইকে এই দিব্য দৃষ্টি জ্ঞান দেওয়া যেতে পারে না। তারপর রাজামশাই গিয়ে মন্ত্রীমশাইকে দেখে। মন্ত্রীমশাই ওখানে পায়ের যন্ত্রণায় উহা করে ছটফট করতে থাকে, বলে, ও বাবা রে, কি পায়ে ব্যথা, যন্ত্রণা সহ্য করতে পারছি না, কি মুখ রে বাবা, মুখ দিয়ে বললো কামানের মতো বেরিয়ে গেল যেন। ওদিকে মন্ত্রী গিন্নি বলে, দেখলে তো, আমি তোমায় বলেছিলাম না গোপাল দাদা কথাগুলো ঠিক বলছে মনে হয়, তুমি বিশ্বাসই করলে না, এখন বুঝলে তো তোমার কত কষ্ট হচ্ছে। রাজামশাই বলে, মন্ত্রী তুমি কি না বটা ঘটাকে দিয়ে পরিকল্পনা করেছিলে আমাকে ফাঁসাবে বলে? আজকে বুঝলে তো তোমার কি হাল হলো, আর এইরূপ ধরনের পরিকল্পনা করবে? বটা ঘটা বলে, না না রাজামশাই, আমরা আর কোনো পরিকল্পনা করব না, তাহলে তো গোপাল দাদার কাছে ধরা পড়ে যাব। গোপাল বলে, আর করবি তোরা? আর কখনোই করলে আমি আমার দিব্য দৃষ্টিতে সঙ্গে সঙ্গে ধরে ফেলবো। ওদিকে রাজজ্যোতিষী বলে, গোপাল তাহলে তোমার ওই বিদ্যাটা তুমি আমায় দিয়ে দাও। গোপাল বলে, কখনোই না রাজজ্যোতিষী মশাই, আপনার মনের ভিতরে লোভ ভর্তি, যা দেখবো নির্লোভ, যার মধ্যে কোনো লোভ নেই তাকেই দেব আমার এই দিব্য জ্ঞান, এখন আমার কাছেই থাক। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, এই জ্ঞান তোমার কাছেই মানাবে, তুমি তোমার কাছেই রাখো। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।